ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী আমরা এমসিকিউ পাবো সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তার মধ্যে থেকে আমরা 35টা এমসিকিউ রেডি করেছি এবং খুবই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে GS4 অফ WBCS এছাড়া বিভিন্ন পরীক্ষায় যেমন পুলিশ পরীক্ষা, পিএসসি মিসেলেনিয়াস বা পিএসসির আর যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে জিএস থাকে সেইখানে এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো দেখে মনে হবে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসে। তার মূল কারণ হলো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানি না, কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে যে কোশ্চেনগুলো আমাদের স্ট্যাটিক থেকে আসতে পারে সেগুলো আমরা বুঝতে পারি না বলেই সেই সমস্ত কোশ্চেন দেখে আমাদের মনে হয় যে এটা কী ধরনের কোশ্চেন। তো আমরা যাতে সেইগুলো ফেস না করতে পারি এবং আমরা ম্যাক্সিমাম মার্কস যাতে পরীক্ষাতে নিয়ে আসতে পারি, কেননা দিন দিন যত যাচ্ছে আমাদের কাট অফ বাড়তে শুরু করছে, তো আমরা চাইবো সেই জায়গাটা থেকে যেন আমরা ওভারকাম করতে পারি এবং আমরা পরীক্ষায় এগিয়ে থাকতে পারি। তার জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভ, অবশ্যই তোমরা এগুলো বারবার দেখবে এবং শেয়ার করতে থাকবে। তো প্রথম কোশ্চেন হলো হরমুজ স্ট্রেট কোন দুটি জলভাগকে সংযুক্ত করে? উত্তর হবে পার্সিয়ান গল্ফ এবং গালফ অফ ওমান। বিশ্বের প্রায় কত শতাংশ অপরিশোধিত তেল হরমুজ স্ট্রেটের মাধ্যমে পরিবাহিত হয়? উত্তর হবে 20%। কালকেও আমি বলেছিলাম 20% অপরিশোধিত তেল সেগুলো স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। নেক্সট হচ্ছে সার্ট ইন কোন মন্ত্রকের অধীনে কাজ করে? উত্তর হবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। যারা সার্ট ইন সম্পর্কে জানো না আগের ভিডিওগুলো দেখে আসবে। নিচের কোনটি এআই এর ক্ষেত্র নয়? উত্তর হবে লিথোগ্রাফি হলো তোমার এআই এর ক্ষেত্র নয়। সেন্সেক্স কোন স্টকের সঙ্গে যুক্ত? উত্তর হবে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জের অংশ সেন্সেক্স। আর নিফটি হলো তোমার এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অংশ নিফটি। দুটি বড় সূচক আমাদের ইকোনমি বোঝার জন্য শেয়ার মার্কেটের। এফপিআই এর পূর্ণরূপ কি? এফপিআই হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। দেখো এখানে ইনস্টিটিউশন আছে, ইন্ডেক্স আছে, যে কোনোভাবে কিন্তু তোমাকে গুলি দিতে পারে, তো এটাকে আমাকে কিন্তু ভালোভাবে জানতে হবে। এফপিআই মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ইন্ডিয়া এআই মিশন মূলত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? উত্তর হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নিচের কোনটি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উদাহরণ নয়? উত্তর হবে সুইফট হলো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উদাহরণ নয়। সুইফটের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে আর্থিক লেনদেন হয়। হান্টা ভাইরাস সাধারণত কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে? এখন প্রশ্ন হলো যদি এরকম কোনো একটা কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের মাথায় বাজ পড়বে যে এই ধরনের কোশ্চেন কোথা থেকে আসলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষায়। তার কারণ হলো হান্টা ভাইরাস রিসেন্টলি নিউজে এসছে এবং এটি একটা বড় ধরনের মহামারী নিয়ে আসতে চলেছে, হয়তো আসতে পারে। যদি তার আগে থেকে আমরা স্টেপ নিতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। তো সেটা যদি প্রথমেই আমরা হান্টা ভাইরাসের বিরুদ্ধে স্টেপ নিতে পারি তাহলে তো ভালো, না হলে কিন্তু এটা মহামারী আকার ধারণ করতে পারে। এটা হবে মানুষের শরীরে প্রবেশ করে রোডেন্ট এক্সক্রেটা। এখন হান্টা ভাইরাস কোথায় প্রথম দেখা গেছে এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। যদি না জানো তাহলে অবশ্যই আমার 12 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস আলোচনা করা হয়েছে যে ভিডিওতে, সেটাতে অবশ্যই দেখে আসবে। হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে জেনেভা। আমরা কিন্তু কালকে ভিয়েনার একটা সদর দেখেছিলাম, কালকের কোশ্চেন ছিল। ওপেকের সদর শহর হচ্ছে ভিয়েনা আর হুয়ের সদর শহর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা হবে জেনেভা। তো এইভাবে আমরা যদি বারবার এমসিকিউ দেখতে থাকি, ক্লাস করতে থাকি, তাহলে কিন্তু এগুলো আমাদের পার্থক্যগুলো করতে করতে একটা সময় আসবে আমাদের হয়তো পড়তেই হবে না, কিন্তু এগুলো আমাদের মনে থাকবে এবং বারবার এগুলো দেখলে কি মনে থাকার সম্ভাবনা বেশি থাকে। পরীক্ষায় গিয়ে দেখবে, সেটাই ক্লিক করছি। এবার কোশ্চেন হলো লা লিগা কোন দেশের শীর্ষ ফুটবল লিগ? উত্তর হবে স্পেনের শীর্ষ ফুটবল লিগ হচ্ছে লা লিগা। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে জুরিক হলো ফিফার সদর দপ্তর। আর আইসিসির সদর দপ্তর কোথায়? উত্তর হবে দুবাই। তাহলে ফিফা হচ্ছে আমরা জানি ফুটবলের সাথে যুক্ত, ফুটবলের মেন যে সংস্থা সেটা হলো ওয়ার্ল্ডের মেন সংস্থা হলো ফিফা, আর তোমার আইসিসির যে সদর দপ্তর সেটি হলো দুবাইয়ের, অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে বাফতার পূর্ণরূপ কি? বাফতা হলো ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস, বাফতার ফুল ফর্ম। বাফতা প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1947 সালে, মনে রাখবে। 1947 সালে আমাদের স্বাধীনতা হয়েছিল, সেই সময় হয়েছিল বাফতা। পঞ্চায়েতি রাজের সঙ্গে সম্পর্কিত সংবিধান সংশোধনী হলো 73তম সংশোধনী। তাহলে পঞ্চায়েতি রাজ এসেছিল 73তম সংশোধনীতে,
আর যদি বলা হয় আরবান লোকাল বডিজ তাহলে হবে 74তম। অবশ্যই মনে রাখবে এগুলো, যেহেতু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে তাহলে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। পরিবেশ রক্ষায় নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদে উল্লেখিত? মানে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 48A-তে বলা আছে পরিবেশ রক্ষার নির্দেশমূলক নীতি সম্পর্কে। পলুটার পেস প্রিন্সিপাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? হট করে একটা কোশ্চেন পরীক্ষায় চলে এলো আর ভাবতে শুরু করলে এত জিকে পড়ে এলাম কিন্তু এই জিকেটা কোথা থেকে দিল? স্বাভাবিক হতেই পারে, তাহলে এটার এগেনস্টেও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে বলেই এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে WBCS GS4-এ এই ধরনের কিন্তু টাফ একদম আননোন কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো অ্যান্সার করা সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু সেইগুলোকেই আমাদের ক্র্যাক করতে হবে, তাহলেই কিন্তু আমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবো। সেই জন্য কিন্তু আমাদের একদম পুরো ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে বুঝতে হবে এবং তার রেসপেক্টে যে আমাদের জিকেগুলো আছে স্ট্যাটিক জিকে সেগুলো কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। সেই জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভ অবশ্যই তোমরা এগুলোকে বারবার দেখতে থাকবে এবং শেয়ার করতে থাকবে যেন স্টুডেন্টের কাছে বেশি বেশি করে পৌঁছায়। নেক্সট, তাহলে এই কোশ্চেনটা কী হবে? পলুটার পেস প্রিন্সিপাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? উত্তর হবে এনভায়রনমেন্টাল জুরিসপ্রুডেন্স। দেখো, পলুটার থেকে এনভায়রনমেন্ট আর প্রিন্সিপাল নীতি থেকে জুরিসপ্রুডেন্স মানে আইনতত্ত্ব, এটা থেকেই মনে রাখবে। পলুটার থেকে এনভায়রনমেন্ট আর প্রিন্সিপাল থেকে জুরিসপ্রুডেন্স। পলুটার পেস প্রিন্সিপাল কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এনভায়রনমেন্টাল জুরিসপ্রুডেন্স। আর্টিকেল 21 কোন অধিকারের সঙ্গে যুক্ত? জীবন এবং ব্যক্তি স্বাধীনতার সঙ্গে অধিকার। 21 আর্টিকেল 21 খুবই ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল। ইউএই এর রাজধানী কোথায়? উত্তর হবে আবুধাবি। দেখো, ইউএই ইউনাইটেড আরব এমিরেট এর কিন্তু সবচেয়ে নাম করা যে শহর ছিল দুবাই, কিন্তু ইউএই এর রাজধানী কিন্তু আবুধাবি। এই শারজা, দুবাই, আবুধাবি সবই কিন্তু ইউএই এর শহর। এই দোহা হলো তোমার কাতারের শহর, মনে রাখবে এটা। তাহলে ইউএই এর রাজধানী কোথায়? আবুধাবি। ইন্ডিয়া ইউএই CEPA স্বাক্ষরিত হয় কোন সালে? এখন কোশ্চেন হলো CEPA যদি আমি অর্থ না জানি তাহলে আমি কি করে বলবো? CEPA যদি ফুল ফর্ম না জানি তাহলে CEPA এর ফুল ফর্ম হলো কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, মনে থাকবে। এটার স্বাক্ষরিত হয় কোন সালে? স্বাক্ষরিত হয় 2022 সালে, মনে রাখবে। PM 2.5 মূলত কোন বিষয়ের সাথে যুক্ত? হট করে এরকম একটা কোশ্চেন দিল আর ভাবতে শুরু করলে, যদি এনভায়রনমেন্ট পড়া থাকে তো ভালো। তাহলে PM এর ফুল ফর্ম কি? পার্টিকুলেট ম্যাটার। পার্টিকুলেট ম্যাটার 2.5 মূলত কোন বিষয়ের সাথে যুক্ত? বায়ু দূষণের সাথে যুক্ত। যত এই সূচকটা কম হবে তত বায়ু দূষণের ক্ষতি বেশি তত হয়। তাহলে বায়ু দূষণের একটা সূচক হচ্ছে PM 2.5। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম NCAP চালু হয় কত সালে? উত্তর হবে 2019 সালে। CPCB পূর্ণরূপ কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। যারা এনভায়রনমেন্ট পড়েছে তারা অবশ্যই এটা পারবে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট হলো ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1872 সালে। স্বাধীন ভারতের প্রথম সেন্সাস অনুষ্ঠিত হয় কত? 1951। তাহলে 1872 হলো স্বাধীনতার আগে শুরু হয়েছিল কবে প্রথম? সেটা হলো 1872। স্বাধীনতার পর প্রথম কবে হয়েছে? 1951 সালে। 1951। নেক্সট হচ্ছে ইনামের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক্স ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট, মনে রাখবে। ইনামের ফুল ফর্ম হলো ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট। নেক্সট হলো অপারেশন গ্রিনস কোন ফসলগুলির সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টমেটো, অনিয়ন এবং পটাটো এগুলোর সাথে অপারেশন গ্রিন যুক্ত, মনে রাখবে। নিচের কোনটি GCCর সদস্য রাষ্ট্র? এখন GCC বলে দিলে বা GCCর ফুল ফর্ম না জানো না, সম্পর্কে জানো না, তাহলে অ্যান্সার করবে কি করবে? তাহলে অবশ্যই এগুলোকে জানা দরকার এবং এগুলো বারবার কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে দেখতেই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না। অবশ্যই সেই জন্য বলছি বারবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো প্লাস তার সঙ্গে সঙ্গে এগুলো রিভিশন করতে থাকো, তাহলেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে এগুলো। গালফ কোঅপারেশন কাউন্সিল, এই গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য হলো UAE ইউনাইটেড আরব এমিরেট। এগুলোর মধ্যে আরও কিন্তু তোমার সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এগুলো কিন্তু তোমার GCCর কান্ট্রি। এখানে তুর্কি, পাকিস্তান, ইন্ডিয়া কেউই কিন্তু কান্ট্রি নয়, শুধু UAE। এর বাইরে যেগুলো সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান আছে এরাও কিন্তু GCCর অংশ। তাহলে গালফ কোঅপারেশন কাউন্সিল GCC। ওয়ান হেলথ অ্যাপ্রোচ মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ওয়ান হেলথ অ্যাপ্রোচ মানে বুঝতেই পারছো যে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত, অতএব ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট। আর GRAP এর সম্পূর্ণ রূপ কি? গ্রিন রেসপন্স অ্যাকশন প্রোগ্রাম,
আমরা দেখেই সেটা বলে দেবো, কিন্তু না, উত্তর হবে কি, জিরাপের ফুল ফর্ম হলো গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। এখন গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানটা কি অ্যাকচুয়ালি, এটা কিন্তু তোমার দূষণের সাথে যুক্ত। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। ডেটা সভার্নিটি শব্দটি মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল গভর্নেন্স। ডেটা সভার্নিটি এটা খুব বড় একটা বিষয়। তোমার দেশে যদি এআই এর ডেভেলপমেন্ট নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি স্বনির্ভর না হও, তাহলে তোমার দেশের ডেটা কিন্তু বাইরের দেশে চলে যাবে, এবং বাইরের দেশে যে এআইগুলো ডেভেলপ হচ্ছে, বিশেষ করে যেমন চ্যাট জিপিটি বা ওপেন এআই, তারপর তোমার গুগল, তারপর মাইক্রোসফট, এরা যেভাবে ইনভেস্টমেন্ট করছে এআইতে, সেরকম যদি ইন্ডিপেন্ডেন্ট কিছু আমাদের ইন্ডিয়াতে না হয়, তাহলে ইন্ডিয়ার কিন্তু ডেটা সভার্নিটির একটা সম্ভাবনা থেকে যায়। তো ইন্ডিয়ার এক্ষেত্রে একটা বড় জায়গা আছে, যেখানে তোমাদের ইন্ডিয়াকে কিন্তু অনেক জায়গা মানে এগিয়ে যাওয়ার জায়গা আছে, এবং সেখানে কিন্তু আমাদের পার্টিসিপেট করতে হবে। তাহলে ডেটা সভার্নিটি মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল গভর্নেন্স। আইএমইসির পূর্ণ রূপ কি? এটা আমরা কালকেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম, এবং এর ফুল ফর্মটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। অবশ্যই এইগুলো বারবার দেখবে, তাহলে কিন্তু প্রত্যেক দিন মিস করবে না, তাহলে দেখবে একটার সাথে একটা যে লিঙ্কিং থাকে, সেই লিঙ্কিংয়ের জন্য কিন্তু তোমাদের এইগুলো বারবার রিভিশন হবে, এবং সেগুলো মাথায় থেকে যাবে। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, এটা অ্যাকচুয়ালি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাইপাস করার জন্য। কালকে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি, অবশ্যই গিয়ে দেখে আসবে। আরও বেশ কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 10খানা বড় বড় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আর 25টা আমাদের এমসিকিউ ছিল আগের ক্লাসে। অবশ্যই এগুলো দেখে আসবে। আর এই ক্লাসে যে 35টা আমরা এমসিকিউ করালাম, এর উপরে যে আমাদের ব্রড ক্লাস, সেটি সকালবেলা 7টার সময় পেয়ে যাবে। অবশ্যই এগুলো প্রত্যেক দিন দেখতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। তবে যাওয়ার আগে বলে দিই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রিপশন করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।